পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম। তো তোমরা সকলেই জানো, যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো তারা আমাদের কিন্তু আগে অনেকগুলো ক্লাস করানো হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সাধারণ জ্ঞানের 15 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 14খানা আমাদের এমনি ক্লাস এবং 3খানা ম্যারাথন ক্লাস করে দিয়েছি 100খানা করে কোশ্চেনের। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে সাধারণ জ্ঞানের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে আসতে পারো। তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে, সেখান থেকে একদম বেছে বেছে সেরা যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই করানো হয়েছে। তো চলো আজকে আমাদের 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাসে 25খানা কোশ্চেন আছে, আমরা এক এক করে সেগুলো ডিসকাস করে নিই। এবং আগের দিনে তোমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল 14 নম্বর, সেই ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটারও অ্যান্সার আমরা এই ক্লাসে দেখে নেবো। তো দেখো, আমাদের লাস্ট মানে 14 নম্বর ক্লাসে যে কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা হচ্ছে যে এইটা কোশ্চেন ছিল যে আর্সেনিক দূষণের ফলে যে রোগটি দেখা যায় তার নাম কি। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাক ফুট। অপশান সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, চলো আজকের কোশ্চেন দেখো। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কি রয়েছে তোমাদের জন্য। প্রথম কোশ্চেন হচ্ছে 1 নম্বর, কি রয়েছে যে ওনাম ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের পালিত একটি উৎসব? কর্ণাটক, কেরল, গোয়া নাকি তামিলনাড়ু? কোনটা হবে সঠিক অ্যান্সার? তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে যে নিজে অ্যান্সার করার, এবং আজকে 25খানা কোশ্চেনের মধ্যে নিজে অ্যান্সার করার পর লাস্টে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কতগুলো সঠিক হলো। তাহলে তোমাদের মক টেস্টের মতো একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো ওনাম ভারতের কোন রাজ্যের একটি পালিত উৎসব? কর্ণাটক, কেরল, গোয়া নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, কেরল রাজ্যের। এটা হচ্ছে একটা তোমার কেরল রাজ্যে পালিত একটা উৎসব ওনাম। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। দেখো এখানে মনে রাখবে আরও এক্সট্রা ডিটেলস, দেখো এগুলো একটু দিয়ে নাও। দেখো, কথাকলি হচ্ছে কোথাকার? কথাকলি হচ্ছে কেরালা ধ্রুপদী নৃত্য, এটা মনে রাখবে তোমাদের ইম্পর্টেন্ট। এবং কর্ণাটক, তোমার কর্ণাটকের সাথে মানে তোমার কর্ণাটক সাথে যে ড্যান্স ফর্মগুলো যুক্ত সেগুলো মনে রাখবে। এই না, এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় আসা। ঠিক আছে, এগুলো মনে রাখবে যে কর্ণাটকের সাথে যে ড্যান্স ফর্মগুলো যুক্ত সেগুলো হচ্ছে তোমার যক্ষগান, হুত্তারি, সুগ্গি, কারাভা, হুলি ভেসা, পাট্টা ডাকল, বীরগাসে এবং ভূতকলা। এই প্রত্যেকটাই হচ্ছে কর্ণাটকের ড্যান্স ফর্ম। তো এইগুলো একটু মনে রাখবে। এবং তামিলনাড়ু, দেখো তামিলনাড়ুর ক্ষেত্রে মনে রাখবে যে কুমি, কারাগাম এবং ভারতনাট্যম এইগুলো হচ্ছে তোমার তামিলনাড়ুর ড্যান্স ফর্ম। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় আসা। ঠিক আছে, একদম বেছে বেছে কোশ্চেনগুলো করানো হচ্ছে, এবং যেগুলো এক্সট্রা ডিটেলস সেগুলো মনে রাখবে যে এইগুলো আমি লিখে দিয়েছি এই কারণেই, কারণ এইগুলো কোনো না কোনো পরীক্ষায় তোমরা যদি সার্চ করে দেখো তাহলে দেখতে পাবে যে কোনো না কোনো পরীক্ষায় আসা। তো তোমাকে ভালো করে পরীক্ষা দিতে গেলে কম্পিটিশান এখন খুব হাই, তোমাকে পড়াশোনা খুব ভালোভাবে করতে হবে। দেখো, গোয়া রাজ্যের ড্যান্স ফর্ম এটাও মনে রাখবে, ঘোরে মোদিনী নৃত্য হচ্ছে গোয়া রাজ্যের একটা লোকনৃত্য। ঠিক আছে, তাহলে এই সব কিছু তোমাকে মাথায় নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে, ভালো করে পরীক্ষা দিতে চাইলে এবং একবারে পরীক্ষা পাস করতে চাইলে। তো কম্পিটিশান এখন খুব হাই, কোশ্চেন খুব আপডেটেড, এখন প্রচুর পড়াশোনা করতে হবে তোমাকে। পরবর্তী কোশ্চেন দেখো, 2 নম্বর কি রয়েছে? ব্রিক্সের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্সের প্যারিসে, চীনের সাংহাইয়ে, ব্রাজিল পাউলোর ব্রাজিলে পাউলো নাকি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ? কি হবে বলে অ্যান্সার করো দেখি কে পারে। তো সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে চীনের সাংহাউ। অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী 3 নম্বর কোশ্চেন রয়েছে দেখো সংবিধান থেকে, ভারতের সংবিধানের আর্থিক জরুরি বিধানগুলি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? কানাডার সংবিধান, আমেরিকার সংবিধান, আইরিশ সংবিধান নাকি জার্মান সংবিধান থেকে এই যে আর্থিক জরুরি বিধানগুলো কোন দেশের সংবিধান থেকে এটা গ্রহণ করা হয়েছে? বলো দেখি, অ্যান্সার করো কে পারে। সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি, এটা জার্মান সংবিধান থেকে আমাদের গ্রহণ করা হয়েছে। অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে 4 নম্বর, কাদম্বরী উপন্যাসটি কার রচিত? এটা কার লেখা কাদম্বরী? বিশাখ দত্ত, বাণভট্ট, হরিসেন নাকি সুশ্রুত? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কাদম্বরী হচ্ছে বাণভট্টের লেখা। অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। দেখো এখানে মনে রাখবে একটু এক্সট্রা ডিটেলস যে হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট, এবং বাণভট্ট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি। তাহলে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেনের সাথে সাথে এই এক্সট্রা ডিটেলস যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোট ডাউন করতে পারো, বা তোমরা ভিডিওটি পড়ে বারবার কিন্তু এগুলো কোশ্চেনগুলো মুখস্থ করতে পারো। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে 5 নম্বর, মেদিনীপুর শহরটি কোন নদীর তীরে এটা অবস্থিত? বলো দেখি, কংসাবতী, শিলাবতী, বরাকর নাকি কোপাই? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কংসাবতী।
তো তোমরা প্রত্যেকেই কিন্তু যে জেলা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকেই কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার আগে তোমাদের প্রত্যেকটা জেলার মানে তোমরা যে জেলা থেকে দেখছো সেই জেলার সদর দপ্তর কোথায়, কতগুলো থানা রয়েছে, কতগুলো পঞ্চায়েত রয়েছে, যদি তোমার মিউনিসিপ্যালিটির অধীনে হয় তাহলে কতগুলো মিউনিসিপ্যালিটি রয়েছে, কতগুলো ব্লক রয়েছে, প্রত্যেকটা তথ্য কিন্তু ভালো করে জেনে কিন্তু পরীক্ষায় বসবে। দেখবে ওখান থেকে একটা কোশ্চেন কমন পাবেই। ঠিক আছে, তোমাদের যে জেলা থেকে তোমরা যেই ভিডিওটি দেখছো প্রত্যেকটা জেলারই তোমরা সাপোজ যদি বীরভূম থেকে দেখে থাকো তাহলে বীরভূম জেলার কতগুলো তোমরা থানা রয়েছে, কতগুলো ব্লক রয়েছে, কতগুলো পঞ্চায়েত রয়েছে, এই তথ্যগুলো কিন্তু তোমরা ভালো করে জেনে অবশ্যই কিন্তু মানে তোমরা পরীক্ষা বসার আগে তথ্যগুলো কিন্তু গুগলে সার্চ করলে এখন সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু সেইগুলো অবশ্যই একটু পড়ে যাবে। ঠিক আছে, তো মেদিনীপুর জেলা কোন নদীর অবস্থিত? অপশান এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার এই বইটি লেখককে, এই বইটা কে লিখেছিলেন? রাস্কিন বন্ড, বিক্রম সেঠ, ঝুম্পা লাহিড়ী নাকি অরবিন্দ আদিগা? বলো দেখি অ্যান্সার কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, অরবিন্দ আদিগার লেখা দ্য হোয়াইট টাইগার। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার এখানে দেখো আমাদের আরও যে লেখকগুলো আছে রাস্কিন বন্ড, বিক্রম সেঠ এবং ঝুম্পা লাহিড়ী, এরা আর কোন বই লিখেছে সেইগুলো আমরা এক্সট্রা ডিটেলসে একটু পড়ে নেবো। দেখো রাস্কিন বন্ডের লেখা বইয়ের নাম হচ্ছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। বিক্রম সেঠের লেখা বইয়ের নাম হচ্ছে এ সুইটেবল বয়, ঠিক আছে, এটাও মনে রাখবে। এবং ঝুম্পা লাহিড়ীর লেখা বইয়ের নাম হচ্ছে ইন্টার ইন্টারপ্রেটার অফ মেলাডিস, ইন্টারপ্রেটার অফ মেলাডিস। তাহলে এই তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা রিলেটেড তোমাদের কোশ্চেনগুলো কিন্তু এই কোশ্চেন যেগুলো আমি বলছি যে এই রাস্কিন বন্ডের লেখা ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, এটাও কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা, তোমরা সার্চ করে গুগলেও দেখতে পারো। তো এইগুলো এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু তোমাকে পড়ার সাথে সাথে এইগুলোও মনে করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, বিধবা বিবাহ আইন পাস করেন কে? বিধবা বিবাহ আইন পাস করেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ডালহৌসি? বলো দেখি অ্যান্সার করো, কি অ্যান্সার করতে পারে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, লর্ড ডালহৌসি। ঠিক আছে, চলো এখানে আমরা এবার এক্সট্রা ডিটেলস একটু জেনে নেবো। দেখো যে বিধবা আইন পাস হয় কত সালে, এটা মনে রাখবে, এটা অনেক সময় কোশ্চেনে আসে 1856 সালে, এটা মনে রাখবে। এবং বিধবা আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, এটাও অনেক সময় কোশ্চেন আছে, তখন অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং ছিলেন তোমার ভারতের গভর্নর জেনারেল যখন বিধবা আইন পাস হয়। ঠিক আছে, 1856 সালে। তাহলে এই তথ্যগুলোও কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 8 নম্বর, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম শতক কে করেন, মানে তোমার ফাস্টেস্ট সেঞ্চুরি কে করেন টি-20 ক্রিকেটে? গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, কুশল মাল্য নাকি জন নিকল? বলো দেখি অ্যান্সার কি হবে। খেলা যে ভালোবাসে, যারা খেলা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবে আশা করছি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জন নিকল, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা এক্সট্রা ডিটেলসে একদম বিস্তারিতভাবে জেনে নেব। দেখো তো এইগুলো কিন্তু ভালো করে তোমরা নোট ডাউন করে রাখতে পারো খাতাতেও, বা তোমরা ভিডিওটি দেখেই মুখস্থ করতে পারো। দেখো আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম শতক কারা করেছে? 2017 সালে রোহিত শর্মা এবং ডেভিড মিলার, এই দুজন কিন্তু 2017 সালে, রোহিত শর্মাকে তো আমরা আমাদের ভারতেরই, আমরা সকলেই চিনি, এবং ডেভিড মিলার হচ্ছে দক্ষিণ আফ্রিকার। 2017 সালে দুজনেই কিন্তু 35 বলে, তোমার রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে 35 বলে কিন্তু শতক মানে 100 রান করেছিল 35 বলে, মাত্র 35 বলে। এবং বাংলাদেশের বিরুদ্ধে ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার যিনি, তিনিও কিন্তু 35 বলে সেঞ্চুরি করেছিলেন, 100 রান 100 রান করেছিলেন। ঠিক আছে, এই রেকর্ডটা এরপর কিন্তু 2023 সালে কুশল মল্ল নেপালে যিনি, তিনি কিন্তু মঙ্গোলিয়ার বিরুদ্ধে 34 বলে সেঞ্চুরি করে এই 35 বলের রেকর্ডটাই দুজনের রেকর্ড কিন্তু ভেঙে দেন। ঠিক আছে, কুশল মল্ল নেপালে 2023 সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে 34 বলে 100 রান 100 রান করে কিন্তু এই দুজনের রেকর্ড ভেঙে দেন। এবার 2024 সালে মানে এই বছর আমাদের কুশল মল্লরও রেকর্ড ভেঙে দেন জন নিকল, তিনি হচ্ছে নামিবিয়ার, এবং নেপালের বিরুদ্ধে তিনি 33 বলে 100 রান করে 100 রান করে কিন্তু তাদের এই প্রত্যেকে তিনজনের রেকর্ড কিন্তু ভেঙে দেন। তাহলে এখন দ্রুততম সেঞ্চুরি কে করেন? জন নিকল, তিনি নামিবিয়ার, 2024 সালে রিসেন্ট তিনি নেপালের বিরুদ্ধে 33 বলে 100 রান করে কিন্তু এই রেকর্ডগুলো সব ভেঙে দিয়েছেন। তাহলে মনে রাখবে জন নিকল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এই কোশ্চেনটি। ঠিক আছে, আশা করছি এক্সট্রা ডিটেলস তোমাদের পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকটা তথ্য কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? গোপাল হরি দেশমুখ, গোবিন্দরাও ফুলে,
সাবিত্রী বাই ফুলে নাকি জ্যোতিবা ফুলে? বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল জ্যোতিবা ফুলে। অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, এইখানে এবার আমরা মনে রাখবো যে 1873 সালের 24শে সেপ্টেম্বর, তারিখটা মনে রাখবে। 1873 সালের 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলের দ্বারা সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই তথ্যটা মনে রাখতে হবে। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। 10 নম্বর কি রয়েছে, যে তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে সেটি হলো কোন তারিখে? 8ই জুলাই, 6ই জুলাই, 4ঠা জুলাই নাকি 12ই জুলাই? বলো দেখি অ্যান্সার কি হয়ে যাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 4ঠা জুলাই। 4ঠা জুলাইকে কি বলা হয় বলো দেখি, অ্যান্সার করো। 4ঠা জুলাইকে কি বলা হয়? যে তারিখে পৃথিবী সূর্য থেকে সব থেকে দূরে অবস্থান করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপসূর অবস্থান, যেটা হচ্ছে 4ঠা জুলাই। ঠিক আছে। এখানে আমরা দেখো ডিটেলসে পড়ে নেবো। এটা মনে রাখবে যে 4ঠা জুলাই তারিখটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে সর্বাধিক, কতটা দূরত্ব থাকে? 15,20,00,000 কিলোমিটার। ঠিক আছে। একে বলা হয় কি? অপসূর অবস্থান বা অপসূর বলা হয়। ঠিক আছে। তাহলে অপসূর মনে রাখবে কিভাবে মনে রাখবে? মনে রাখার ট্রিক্সটা আমি বলে দিই একটু। দেখো, অনু মানে হচ্ছে কাছে, তাহলে তারিখটা হবে 3রা জানুয়ারি। কম, আর 4ঠা জুলাইটা হচ্ছে বেশি। দুটো তারিখ মনে রাখবে যে 3রা জানুয়ারি আর 4ঠা জুলাই। এবার কোনটা কিভাবে মনে রাখবে? যে অনু মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র, কাছে, তাহলে অনুসুর অবস্থান হবে 3রা জানুয়ারি। সূর্য থেকে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হচ্ছে সব থেকে কম, কত? 14,70,00,000 কিলোমিটার। তাহলে সেটাকে বলা হয় অনুসুর অবস্থান। তাহলে কিভাবে মনে রাখবে? যে অনু মানে হচ্ছে ক্ষুদ্র, তাহলে কম, যেটা 3রা জানুয়ারি তারিখটা হবে ছোট, কম। আর 4ঠা জুলাই 3রা জানুয়ারি থেকে যেটা 3 বড় না 4 বড়? 4 বড়, তাহলে 3 ছোট, তাহলে অনু মানে ছোট, ক্ষুদ্র, তাহলে 3রা জানুয়ারি হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 14,70,00,000, সেটা হবে অনুসুর অবস্থান। এইভাবে আমি মনে রাখি। তোমরা যদি অন্য কোনো ট্রিক্স থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে, বা চাইলে এরকমভাবে মনে রাখতে পারো। আর অপসূর অবস্থান সেটা হবে 4ঠা জুলাই। এটা দূরত্ব থাকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক থাকে 15,20,00,000। তাহলে এই তথ্যগুলো সব কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, পড়ার সাথে সাথে। চলো পরবর্তী দেখো কোশ্চেন, মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? বলো দেখি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া নাকি 4 জোড়া? কত জোড়া মানুষের লালা গ্রন্থি থাকে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে মানুষের লালা গ্রন্থি থাকে 3 জোড়া। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো 3 জোড়া লালা গ্রন্থি কি কি আমরা সেটা জেনে রাখবো, এটাও অনেক সময় কোশ্চেনে আসে। তাহলে প্রধান লালা গ্রন্থির 3টি জোড়া কি কি? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3টা হচ্ছে লালা গ্রন্থি। ঠিক আছে। তাহলে এই তথ্যটাও মনে রাখতে হবে। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন, ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে তিনি যুক্ত? ম্যাগনাস কার্লসেন তিনি কোন খেলার সাথে যুক্ত? বলো দেখি, ব্যাডমিন্টন, লন টেনিস, স্কোয়াশ নাকি দাবা? তো মনে রাখবে ম্যাগনাস কার্লসেন তিনি দাবা খেলার সাথে যুক্ত ছিলেন। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভূগোল থেকে। 13 নম্বর, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অর্ধচন্দ্রাকার বালিয়াটিকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অর্ধচন্দ্রাকার বালিয়াটিকে কি বলা হয়? ড্রামলিন, ইনসেলবার্জ, বারখান নাকি সিফ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বারখান। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 14 নম্বর, ধিমসা ভারতের কোন রাজ্যের উপজাতির নৃত্য? উপজাতির নৃত্য ধিমসা, এটা কোন রাজ্যের এটা বলতে হবে। তাহলে ড্যান্স রিলেটেড কোশ্চেন, কিন্তু ড্যান্স ফর্ম রিলেটেড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম নাকি হিমাচল প্রদেশ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে 15 নম্বর, আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী নাকি হাইকোর্টের বিচারপতি? বলো দেখি অ্যান্সার কি হবে? ভারতের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী নাকি হাইকোর্টের বিচারপতি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করে থাকেন রাজ্যপাল। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার মনে রাখবে কি এক্সট্রা ডিটেলস দেখো। এটা মনে রাখবে যে সংবিধানের 165 নম্বর ধারায় যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা রয়েছে। তাহলে এটা অনেক সময় কোশ্চেন আসে যে অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে কত নম্বর ধারায় বলা রয়েছে, সেটা বলা রয়েছে 165 নম্বর ধারায়। এবার এটা মনে রাখবে যে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে রাষ্ট্রপতি, তাহলে অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করছে কে? রাজ্যপাল। এটা কিন্তু গন্ডগোল করে দেবে না কেউ।
অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করছেন রাজ্যপাল, এবং অ্যাটর্নি জেনারেল যদি থাকে, যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন তখন হয়ে যাবে রাষ্ট্রপতি। ঠিক আছে, এবং অ্যাটর্নি জেনারেল সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদ 76-তে অনুসারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন। ঠিক আছে, এটাও মনে রাখবে। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন। আমাদের 16 নম্বর, ট্যাক্সোনমির জনক হিসেবে কে পরিচিত, বা ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস, এডওয়ার্ড উইলসন, লিওয়েনহক, নাকি অ্যারিস্টটল? বলো দেখি অ্যান্সার কি হবে। ট্যাক্সোনমির জনক, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ ক্যারোলাস লিনিয়াস, একে বলা হয় ট্যাক্সোনমির জনক। ঠিক আছে, পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, নিম্নের কে আগ্রা শহর স্থাপন করেছিল? ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, সিকান্দার লোধি, নাকি শের শাহ সুরি? কে আগ্রা শহর স্থাপন করেছিল? বেশ বলো দেখি। ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, সিকান্দার শাহ, নাকি শের শাহ সুরি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি সিকান্দার লোধি। ঠিক আছে, চলো এখানে আমরা এক্সট্রা ডিটেলস একটু জেনে নেবো। দেখো সিকান্দার লোধি সম্পর্কে, যে সিকান্দার লোধি 1503 সালে বর্তমান আগ্রা শহরের নির্মাণ শুরু করেন। মনে রাখবে, বহুলুল লোধি ছিল লোধি বংশের প্রতিষ্ঠাতা, তাহলে যদি বলে লোধি বংশের প্রতিষ্ঠাতা অ্যান্সার হয়ে যাবে বহুলুল লোধি। ঠিক আছে, লোধি বংশের শেষ রাজা কে ছিল? ইব্রাহিম লোধি, এটা মনে রাখবে। এবং আমাদের 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে, এবং বাবরের কাছে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল। তাহলে ইব্রাহিম লোধি সম্পর্কেও আমরা জানলাম, এবং আরও এক্সট্রা ডিটেলস যেগুলো জেনে নিলাম আরেকবার বলে দিই আমি। দেখো তাহলে সিকান্দার লোধি 1503 সালে বর্তমান আগ্রা শহর নির্মাণ করেছিল, এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে যে বহুলুল লোধি লোধি বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ইব্রাহিম লোধি লোধি বংশের শেষ রাজা ছিলেন, এবং 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রচুর কোশ্চেন কিন্তু এই এক্সট্রা ডিটেলস থেকে আসবে। কীরকমভাবে? বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসতে পারে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, কার সাথে কার হয়েছিল? বাবরের সাথে ইব্রাহিম লোধি। কে জয়ী হয়েছিল? বাবর। কে হেরে গেছিল? তোমার বাবরের কাছে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল। ঠিক আছে, ইব্রাহিম লোধি পরাজিত হয়, বাবর জয়ী হয়। তাহলে এগুলো মনে রাখবে। প্রত্যেকটা থেকে বিভিন্ন টাইপ কোশ্চেন কিন্তু আসে এক্সট্রা ডিটেলস থেকে। তাহলে এইগুলো শুধু পরীক্ষা ওরিয়েন্টেড, এবং বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় কোশ্চেনগুলো থেকে আসা, এগুলো থেকে এক্সট্রা ডিটেলসগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, আরও কোশ্চেন রয়েছে অনেকগুলো। ট্যাভারনিয়ার কার রাজত্বকালে ভারতে এসেছিল বা আসেন? ট্যাভারনিয়ার কার রাজত্বকালে ভারতে আসেন? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, নাকি মোহাম্মদ শাহ? বলো দেখি অ্যান্সার করো, কে পারে। ট্যাভারনিয়ার কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহানের রাজত্বকালে ভারতে এসেছিল। ঠিক আছে, এবার আমরা কে কার আমলে ভারতে এসেছিল একটু এক্সট্রা ডিটেলস জেনে নেবো। এটা কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, দেখো ইতালির, দেখো অনেক জায়গায় ট্যাভারনিয়ারও থাকে, তো তোমরা পরীক্ষায় অপশান দেখে অ্যান্সার করবে। ট্যাভারনিয়ার বা ট্যাভারনিয়ার দুটো জায়গাতে থাকে। ঠিক আছে, বইয়ে ট্যাভারনিয়ার ছিল, এবং অনেক জায়গায় তোমার ট্যাভারনিয়ারও পাবে। তাহলে ইতালির পিটার মান্ডি, মনে রাখবে, ইতালির পিটার মান্ডি, ফরাসি ট্যাভারনিয়ার, এবং আলবেদ ম্যান্ডেলসও শাহজাহানের দরবারে এসেছিল। ঠিক আছে, তাহলে তিনজনের নাম মনে রাখবে, যে পিটার ম্যান্ডি, ট্যাভারনিয়ার, এবং আলবেদ ম্যান্ডেলসো শাহজাহানের দরবারে এসেছিল। জিন ব্যাপটিস্ট ট্যাভারনিয়ার, যার পুরো নাম হচ্ছে জিন ব্যাপটিস্ট ট্যাভারনিয়ার, ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী ছিল এবং বণিক ছিল। তিনি 1630 থেকে 68 সালের মধ্যে তিনি 6বার কিন্তু ভারত সফর করেছিলেন। তাহলে সব থেকে বেশি কিন্তু ট্যাভারনিয়ার যাই হোক, তিনি কিন্তু 6বার ভারত সফর করেছিলেন, মনে রাখবে। হিউয়েন সাংয়ের সময় হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মেগাস্তিনিস ভারতে এসেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে ফাহিয়েন ভারতে এসেছিলেন। গজনীর সুলতান মাহমুদের সময় অলবিরুনি ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিল, এবং জাহাঙ্গীরের সময় স্যার টমাস র ভারতে এসেছিল, এবং সর্বশেষ মনে রাখবে দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুল রাজ্জাক ভারতে এসেছিল। তাহলে প্রত্যেকেই সকলেই কিন্তু ভারতে এসেছিলেন, এবং কে কার সময় ভারতে এসেছিলেন এইগুলো কিন্তু থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে। তো এক্সট্রা ডিটেলসে বলে দিলাম, তোমরা সবগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে একদম। তাহলে এখান থেকে যেন কোশ্চেন একটাও বাদ না যায়। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। ভারতের রবার গবেষণাগার কোথায় অবস্থিত? পুনে, নাগপুর, বেঙ্গালুরু, নাকি কোট্টায়াম? বলো দেখি কি হবে। রবার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, কোট্টায়ামে অবস্থিত। ঠিক আছে,
আচ্ছা, এখানে আমরা এক্সট্রা ডিটেলস কিছু পড়ে নেবো। মনে রাখবে যে ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ওড়িশার কটকে অবস্থিত। গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পুসাতে অবস্থিত। চা গবেষণা কেন্দ্র অসমের টোকলাই এবং জোরহাট এখানে অবস্থিত। পাট গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত। কফি গবেষণা কেন্দ্র কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলাতে অবস্থিত এবং ইক্ষু গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুরে অবস্থিত এবং সর্বশেষ মনে রাখবে কার্পাস গবেষণা কেন্দ্র এটা নাগপুরে অবস্থিত। তাহলে আমাদের কোন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আমরা সব এক্সট্রা ডিটেলস এখানে পড়ে নিলাম। ভালো করে এগুলো মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 20 নম্বর। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর ওপর এটা নির্মিত হয়েছে? গঙ্গা, কৃষ্ণা, সবরমতী নাকি চম্বল? বলো দেখি, অ্যান্সার করো। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা যে কোনো জায়গা থেকে, সাধারণ জ্ঞান মানে শুধু তোমাদের ওই ইতিহাস ভূগোলই নয়, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসবে, যেগুলো তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু অনেক কোশ্চেন করিয়েছি, যারা ইতিমধ্যে আগের ক্লাসগুলো দেখোনি। এবং তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থানের উপর একটা বইও রয়েছে। সেই পিডিএফটা পারচেস করতে চাইলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে দেখবে কিভাবে পারচেস করতে হয়, এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। এবং তোমাদের অঙ্ক, ইংরেজি আরও রচনা অনেক এক্সট্রা ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো চাইলে তোমরা দেখতে পারো। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, চম্বল। চম্বল নদীর উপর এটা নির্মিত হয়েছে। এবার এখানে আমরা জেনে নেবো, দেখো, যে রানা প্রতাপ সাগর বাঁধ হচ্ছে ভারতের রাজস্থানের রাওয়াত ভাটাই চম্বল নদীর উপর নির্মিত হয়েছে, ঠিক আছে? রাজস্থানে এটা অবস্থিত। তাহলে অনেক সময় কোশ্চেন আসছে যে রানা প্রতাপ সাগর বাঁধ এটি কোন জেলায় বা কোন ভারতের কোন জেলায় অবস্থিত বা কোন জায়গায় অবস্থিত? এটা এটা রাজস্থানে অবস্থিত, এটা মনে রাখবে, ঠিক আছে? এবং এটার কতটা গভীর, মানে কতটা তোমার কত দৈর্ঘ্যটা মনে রাখবে যে 53.8 মিটার, এবং ফুটে যদি হয় 177 ফুট উচ্চতা এটা, হ্যাঁ, উচ্চতায় একটি অভিকর্ষ বাঁধ এটা। তাহলে এই তথ্যগুলো সব কিন্তু একটু এক্সট্রা ডিটেলসে মনে রাখবে তোমরা। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন। লোকটাক হ্রদ কোন রাজ্যে এটা অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা, কেরল, মণিপুর নাকি উত্তরাখণ্ড? বলো দেখি কি হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা মণিপুরে অবস্থিত, অপশন সি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। দেখো, এটা হচ্ছে একটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, ঠিক আছে? তো মনে রাখবে যে এটা বৃহত্তম স্বাদু জলের হ্রদ, অনেক সময় কোশ্চেন আছে, তখন হয়ে যাবে লোকটাক হ্রদ। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, 22 নম্বর কি রয়েছে? আরব সাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হ্যারিকেন, টর্নেডো, টাইফুন নাকি সাইক্লোন? আরব সাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? বলো দেখি, হ্যারিকেন, টর্নেডো, টাইফুন নাকি সাইক্লোন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাইক্লোন। চলে আসবো, দেখো এক্সট্রা ডিটেলসগুলো আমরা একটু পড়ে নেবো। যে হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। অনেক সময় কোশ্চেন আছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের হরিকেন বা হ্যারিকেন, ঠিক আছে? ইউএসএতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? এটা হচ্ছে টর্নেডো, এবং চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। তাহলে এক্সট্রা ডিটেলসে এগুলো একটু মনে রাখে তোমাকে ভালো করে মুখস্থ করে কিন্তু যেতে হবে, ঠিক আছে? ওই গতানুগতিক পুরনো পড়া এবং বই বেসে পড়াশোনা করলে কিন্তু হবে না, চাইলে বই থেকেও তোমরা পড়াশোনা করতে পারো। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? মানে কোন ধারায় পঞ্চায়েত সম্পর্কে বলা রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থা বলো দেখি, 40 নম্বর ধারা, 41 নম্বর ধারা, 42 নাকি 43 নম্বর ধারা? কত নম্বর ধারা হবে? তো মনে রাখবে যে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, এটা 40 নম্বর ধারায়, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 24 নম্বর। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই ফুল ফর্মটাও মনে রাখবে, অনেক সময় কোশ্চেন আছে কি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তাহলে বিসিসিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো দেখি, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতা নাকি দিল্লি? বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা মুম্বাই অবস্থিত, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার এখানে মনে রাখবে কি, যে বিসিসিআই প্রতিষ্ঠা হয় কবে? এটা অনেক সময় কোশ্চেন আছে। বিসিসিআই প্রতিষ্ঠা হয় 1928 সালে, এটা মনে রাখবে। এবং বিসিসিআই সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ের ওয়াংখার স্টেডিয়ামে এটা অবস্থিত। তাই এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে অনেক সময়। তাহলে এইগুলো কিন্তু এক্সট্রা ডিটেলস যেগুলো আমি বলছি অবশ্যই কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, ঠিক আছে? চলো লাস্ট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে ক্লাসের। এরপর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সেটাও তোমরা দেখে নেবে। 25 নম্বর কোশ্চেন দেখো, ঘূর্ণিঝড় ইয়াস এর নামকরণ করেছে কোন দেশ? ওমান, শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি মায়ানমার? ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের নামকরণ একটা দেশ করে থাকে।
তো ইয়াস যে ঘূর্ণিঝড় সেটার নামকরণ করেছে কোন দেশ? খুব ইম্পর্টেন্ট, বলো দেখি অ্যান্সার করো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, ওমান দেশ। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে মনে রাখবে যে 2021 সালে দেখো হওয়া ইয়াস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান দেশ। তাহলে আমরা তারিখটাও মনে রাখবো যে 2021 সালে কিন্তু এটা করা হয়েছিল। বিভিন্ন টাইপ কোশ্চেন আছে, যে তোমার এক্সট্রা ডিটেলসে যেগুলো বলবো তোমরা কিন্তু একদম পুরো ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে যেন কোশ্চেন এক নম্বরও বাদ না যায়, পড়ে আসার পরে যেন বলতে না পারো যেখান থেকে কোশ্চেন পড়ার পরও কমন পাইনি বা করে আসতে পারিনি। দেখো তোমাদের জন্য এই কোশ্চেনটার হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রত্যেকের উত্তর যারা জানা থাকবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে, পরের দিন আমরা নেক্সট ক্লাসে এর উত্তর দেখে দেখে নেবো। নিম্নের কোন নদীটি বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি বেতুয়া? প্রত্যেকেই অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে এটা আমরা উত্তর দেখে নেবো। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম রিলেটেড কোশ্চেন পাওয়ার জন্য। এবং এর আগে আমাদের প্রচুর কোশ্চেন ও ক্লাস করিয়েছি, তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লেলিস্ট আছে সেখান থেকে দেখতে পারো। এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সেসব বন্ধুদের সঙ্গে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।